আসসালামু আলাইকুম ওয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন অ্যাসাইনমেন্ট সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। সো শুরুতে আমরা বলে নিই, যেহেতু আমাদের এটাই হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রথম অ্যাসাইনমেন্ট, সো অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে যে অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবো না লিখবো। তো আমি কিন্তু অলরেডি গত রাতেই একটা ভিডিও দিয়ে দিয়েছি, যে ওই ভিডিওতে আমরা সব কিছু ক্লিয়ার করে দিয়েছি আমি, যে তোমাদের কী কী করা লাগবে না করা লাগবে। আর এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকলে ওই ভিডিওর কমেন্টে আমি ইনশাল্লাহ আনসার দিয়ে দিব। আর আজকে হচ্ছে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট যেহেতু, সো তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে ব্যাপারটা আমাদের পুরো জিনিসগুলো বুঝতে হবে। যে আমরা অনেকেই যে কাজটা করি, অ্যাসাইনমেন্টে শুধুমাত্র কোয়েশ্চেনগুলো দেখে আনসার করে দিই, কিন্তু সেক্ষেত্রে তুমি পরিপূর্ণ মার্কস নাও পাইতে পারো। সো তোমাকে পুরো অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে পড়তে হবে। সো আমি বলে দিব যে আমরা অ্যাসাইনমেন্ট সলভ করার ক্ষেত্রে কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখবো। সো আমাদের শুরুতেই বলি, আজকে আমরা এইচএসসি 21 বেসের প্রথম অ্যাসাইনমেন্ট ফিজিক্স 1টা আমরা করব, ফিজিক্সের 1 নম্বর অ্যাসাইনমেন্ট। সো আমরা শুরু করি। ব্যাপারগুলো কী কী থাকবে, তোমরা কাভার পেজ তো অবভিয়াসলি বানাবো, সেটা কলেজে জমা দেওয়ার সময় তোমাকে কাভার পেজটা সহ সাবমিট করতে হবে। এর আগে আনসার বের করে রাখবা, মানে আগে তোমরা এখন অ্যাসাইনমেন্টগুলো সলভ করে রাখবা, এরপরে কলেজে যখন জমা দিতে হবে তখন তোমরা কাভার পেজ আঁকবা। সো এক্ষেত্রে আমি বলে রাখি, তোমার এটার সাবজেক্টটা হবে পদার্থবিজ্ঞান, পত্র হবে প্রথম। সো পত্র দেওয়ার কোনো অপশান না থাকলে পদার্থবিজ্ঞান প্রথম পত্র লিখতে হবে। আর বিষয় কোড যেটা, বিষয় কোড হচ্ছে 174। আমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য বিষয় কোড হচ্ছে 174। আর এই অ্যাসাইনমেন্ট নাম্বার দিবা হচ্ছে 1, আর শিরোনাম হবে ভেক্টর। এটার শিরোনাম হবে ভেক্টর, অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেখানে তোমরা জাস্ট ভেক্টর লিখবা, আর কিছু লেখা লাগবে না। এবার আসি আমাদের ওভারঅল যে অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টে আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী সলভ করব। তো এখানে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা, এটার মধ্যে টোটাল 16 মার্কস, 16 মার্কসের নাম্বার। টোটাল আমাদের 6টা কোয়েশ্চেন আছে, ক খ গ ঘ উ চ পর্যন্ত, টোটাল 16 মার্কস। তো কোনটাতে কত মার্কস আমি বলে দিই। তোমার ক নাম্বার কোয়েশ্চেনে হচ্ছে 3 মার্কস। এখন কিভাবে তুমি 3-এ 3 পাবে সেটা আমি বলে দিব। এরপর হচ্ছে খ নাম্বারে হচ্ছে 2 মার্কস, গ নাম্বারে হচ্ছে 3 মার্কস। এরপর আমরা ঘগুলা পরে লিখব। আমাদের এখানে কোয়েশ্চেনটা 2টা সেক্টর থেকে করা হয়েছে, একটা হচ্ছে উপাংশ থেকে, এই যে আমাদের আয়ত একক ভেক্টর আইজেকে এগুলো থেকে, আর আরেকটা করা হয়েছে হচ্ছে নৌকা থেকে। সো আমাদের ক খ গ এই 3টা কোয়েশ্চেন হচ্ছে ভেক্টরের জেনারেল বেসিক, আর বাকিটা হচ্ছে নৌকার কনসেপ্ট। সো আমরা এটা কমপ্লিট করার পর নৌকার কনসেপ্টে যাব। এবার আসো, আমাদের নৌকার কনসেপ্টে গেলে ঘ নম্বরে আনসার আমাদের মার্কস হচ্ছে 3, উতে মার্কস হচ্ছে 3, চতে মার্কস হচ্ছে 2। আমি আজকে প্রথম অ্যাসাইনমেন্ট বিদে একবারে ভেঙে ভেঙে সব বলে দিচ্ছি। নেক্সট অ্যাসাইনমেন্টগুলোতে আমরা সরাসরি বলে দিব, তোমরা তখন এমনি বুঝতে পারবা। সো এবার আসি, আমাদের কীভাবে 3-এ 3 পাবো, কীভাবে 2-এ 2 পাবো, সেটা কিন্তু নির্দেশনা অলরেডি দেওয়া আছে, অর্থাৎ আন্দাজে না, তোমার ওইখানে নির্দেশনা দেওয়া আছে। তুমি যখন ক নাম্বারে মার্কস হচ্ছে কত 3, এখানে টোটাল 3টা নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনাগুলো কিভাবে দেওয়া থাকে তুমি দেখবা, তোমার অ্যাসাইনমেন্টের একবারে ওই যে ওই পেজের ডান পাশে 1 2 3 এভাবে কলাম করা আছে। তাহলে ক নাম্বারে তোমার দেখবা 3টাই ভরাট, কেন এখানে 3 মার্কস। সো প্রথম শর্তটা ফুলফিল করতে পারলে তুমি 1 পাবা, প্রথম এবং দ্বিতীয় শর্ত 2টাই ফুলফিল করতে পারলে 2 পাবা, প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা শর্ত ফুলফিল করতে পারলে 3-এ 3 পাবা। এর মানে ওই দিকে যে শর্তগুলো দেওয়া আছে, মানে তুমি এই প্রশ্নটার আনসার বের করে কি বের করলে কত মার্কস তোমাকে দিতে হবে সেটা লেখা আছে। সো সেই জিনিসটা মেনটেন করলে ইনশাল্লাহ তোমরা ফুল মার্কস পাবা। তো আসি, আমরা বলে নিই আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা। তো আমি সিম্পলি পড়ি যে আমাদের কি দেওয়া আছে। একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করবো। আমরা জানি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে সেখানে এক্স ওয়াই জেড 3টা অক্ষ থাকবে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে 2টি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত, অর্থাৎ অবস্থান ভেক্টরের স্থানাঙ্ক দেওয়া আছে। কোনো একটা বিন্দুর অবস্থান, একটা হচ্ছে পি বিন্দু, একটা হচ্ছে কিউ বিন্দু, আর এই অবস্থানটা যে ভেক্টরের সাথে নির্দেশ করা হয় তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। অবশ্যই অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে নির্দেশ করতে হয়। সো মূল বিন্দুর সাপেক্ষে 2টি বিন্দুর অবস্থান যথাক্রমে পি অফ 3 4 -5 আর কিউ অফ 2 -1 1। এবার বলা হলো পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, এই যে পি বিন্দু আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করো। তোমাকে বলেই দিছে, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তা মূল বিন্দুর সাপেক্ষে তাদের যে তুমি অবস্থান ভেক্টর যদি নির্দেশ করো, যদি অবস্থান ভেক্টর এখানে যদি তুমি
অবস্থান ভেক্টর নির্ণয় করো। অবস্থান ভেক্টর নির্ণয় করার পর পি বিন্দুর অবস্থান ভেক্টরকে এভাবে প্রকাশ করতে হবে, পি এর উপর একটা ভেক্টর চিহ্ন, কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটাকে এভাবে প্রকাশ করতে হবে। তুমি মূল বিন্দুকে ও নামকরণ করে ও পি ও কিউ এভাবে করতে পারবা না। এমনিতে পারা যায়, কিন্তু এখানে তারা বলেই দিছে পি এবং কিউ নির্দেশ করো, সো তাদের কথা তোমাকে মানতে হবে। এবার আসি, আমরা করলাম, দেন আমরা সলভ দিব। আগে আমি পুরোটা ব্যাপারটা বলি। ক নম্বরে বলা আছে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। এর মানে তুমি পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করবা। এরপরে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করার জন্য বলছে, এবং এখানে ওভারঅল মার্কস আছে হচ্ছে 3। এখন এই 3 মার্কস পাওয়ার জন্য যে শর্তগুলো দেওয়া আছে আমি তোমাদেরকে পড়ে শোনাই, মানে আজকে প্রথম বিদে আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, সো এখানে 3 কিভাবে দিবে? শুধু ধারণা উপস্থাপন বা শুধু সূত্র উপস্থাপন, মানে তুমি যদি শুধুমাত্র এখানে ধারণা দিতে পারো বা শুধুমাত্র সূত্রটা লিখতে পারো, যে সূত্র অ্যাপ্লাই করে তুমি করতেছো সেটা যদি লিখতে পারো তুমি 1 মার্কস পাবা। শুধু ধারণা দিতে পারলে বা সূত্র লিখতে পারলে 1 মার্কস পাবা। এবার প্রয়োজনীয় তথ্যসহ অবস্থান ভেক্টর নির্ণয় অথবা প্রয়োজনীয় তথ্যসহ শুধু একক ভেক্টরটি নির্ণয়, মানে এখানে দুটো প্রশ্ন করছে, একটা হচ্ছে অবস্থান ভেক্টর আর একটা হচ্ছে একক ভেক্টর। এর পাশাপাশি যতগুলো তথ্য প্রয়োজন, দেখো অনেকে যে কাজটা করবে সরাসরি বের করে দিবে, একটু আগেই বলে দিছে শুধু সূত্র করতে পারলে 1 মার্কস। প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট করে মানটা বের করতে পারলে, এবারে ডিটেলস যদি তুমি বের করতে পারো, অবস্থান ভেক্টর অথবা একক ভেক্টর, মানে এটা অথবা এটা করতে পারলে তুমি 2 পাবা। আর যদি প্রয়োজনীয় তথ্য সহ অবস্থান ভেক্টর এবং একক ভেক্টর, মানে এক কথায় ধারণা দিতে পারলে 1 পাবা। যদি একক, এখানে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে অবস্থান ভেক্টর, একটা হচ্ছে একক ভেক্টর। যদি অবস্থান ভেক্টর বের করতে পারো, একক ভেক্টর বের করতে না পারো, অথবা যদি একক ভেক্টর বের করতে পারো অবস্থান ভেক্টর বের করতে না পারো, 2 পাবা। আর যদি দুইটাই বের করতে পারো 3 পাবা। তবে প্রয়োজনীয় তথ্য সহ, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, জাস্ট সরাসরি লিখে দিলে হবে না, তথ্যগুলো দিতে হবে। 2 নম্বর কোশ্চেনগুলো আমরা করে দিব। 2 নম্বর প্রশ্ন, এইভাবে আমি যে চিন্তা করতেছি, আমি আজকে তোমার মাথায় অ্যাসাইনমেন্টের চিন্তাটা ঢুকাচ্ছি। নেক্সট যত অ্যাসাইনমেন্ট আমরা সরাসরি করে ফেলবো, কোনো সমস্যা নেই, কারণ তুমি বাসাগুলো পড়তে পারবা। পড়ার নিয়মটা আমরা অনেকে জানি না, আমরা অনেকে অ্যাসাইনমেন্ট পড়েও দেখি না, দেখে করে দিই, না হবে না। সো আমি এবার বলি, এবার 2 নম্বর প্রশ্ন, পি ও কিউ ভেক্টরদ্বয় একটি ত্রিভুজের 2টি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এর মানে আমাদের 2টা ভেক্টর, এই পি এবং কিউ ভেক্টরদ্বয় বলছে। এই 2টা ভেক্টরের পরিচিতি তুমি জানো অবশ্যই, উদ্দীপকে বলে দেওয়া আছে। এই 2টা হচ্ছে পি ও কিউর অবস্থান ভেক্টর। তাহলে ওই অবস্থান ভেক্টর যে 2টা, সেই 2টা অবস্থান ভেক্টর যদি ত্রিভুজের 2টি সন্নিহিত বাহু নির্দেশ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এটাতে মার্কস হচ্ছে 2। 2 কীভাবে পাবা? শুধুমাত্র ধারণা দিতে পারলে। এর মানে ক্ষেত্রফল নির্ণয় করার ধারণা বা সূত্র, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রটা লিখে দিছ, হ্যাঁ 1 পাবা। আর যদি প্রয়োজনীয় তথ্য সহ গ্রহণযোগ্য উত্তর দিতে পারো, কারণ এখানে তো আনসার একটাই বের হবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো একটাই হবে। সো গ্রহণযোগ্য আনসার যদি দিতে পারো প্রয়োজনীয় তথ্য সহ, তখন যাইয়ে তুমি 2 পাবা। এবার হচ্ছে 3 নাম্বার, ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর আছে, পি এবং কিউ তোমার জানা আছে, আর একটা ভেক্টর আছে ওই প্রসঙ্গ কাঠামোতে আর ভেক্টর। এবার বলা হলো পি কিউ এবং আর চিত্র 1-এর ন্যায়, এই যে এটা হচ্ছে আমার একটা চিত্র 1, এটা হচ্ছে একটা ঘনবস্তু দেখতে পাচ্ছ, 1-এর ন্যায় একটি ঘন সামান্তরিকের 3টি বাহু নির্দেশ করলে, অর্থাৎ মনে করো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। হ্যাঁ, তাহলে যদি এরকম নির্দেশ করে, অর্থাৎ এটা 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 ঘনক্ষেত্র 3টা বাহু, এটা এটা এটা, এই 3টা বাহুর মধ্যে একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে আর, কিন্তু স্পেসিফিকলি তোমাকে বলে দেয় নাই কোনটা পি, কোনটা কিউ, কোনটা আর। সো তুমি যে কোনোটাকে পি কিউ আর ধরতে পারবা। সো এবার হচ্ছে, তবে এটা মনে করিও না ভাই আমি এটাকে পি, এটাকে কিউ, এটাকে আর ধরলে আরেকজন যদি এটাকে পি, এটাকে কিউ, এটাকে আর ধরে, আনসার কি ভিন্ন আসবে? না, আনসার সেম আসবে। হ্যাঁ, আনসার সেম আসবে। সো তোমার চিন্তার কোনো কারণ নাই, মেইন কথা হচ্ছে তোমাকে বলছে হচ্ছে এটা করার জন্য। ওকে, সো এবার তুমি পি কিউ আর যেদিকে ইচ্ছা ধরো। হ্যাঁ, আচ্ছা, নির্দেশ করলে সামান্তরিকের আয়তন নির্ণয় করো। দেখো বলছে ওই 3টি বাহু নির্দেশ করলে সামান্তরিকের আয়তন নির্ণয় করো ও উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। এখন অনেকে বললো ভাই সামান্তরিকের আয়তন, এটা সামান্তরিক না, এটা হচ্ছে ঘন সামান্তরিক, মানে হচ্ছে সামান্তরিকটাকে ঘনবস্তু বানায় ফেলছি। এই নিচে দেখো এটা সামান্তরিক, আর এটাকে আমরা এটা ঘনবস্তু বানায় ফেলছি, মানে ঘন সামান্তরিক। আর ঘনবস্তু মানে তার আয়তন আছে, সেই আয়তনটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, এবার তুমি এটা করবা, আমি দেখাই দিব কিভাবে করবা। বলা হলো শুধু ধারণা যদি উপস্থাপন করতে পারো, এটাতে 3 মার্কস আছে। শুধু ধারণা দিতে পারলে 1 নাম্বার পাবা, আর প্রয়োজনীয় তথ্যসহ গ্রহণযোগ্য উত্তর দিতে পারলে, গ্রহণযোগ্য উত্তর যদি মানে যে উত্তরটা গ্রহণ করা যাবে এরকম একটা উত্তর দিতে পারলে তুমি পাবা কত? 2। আর প্রয়োজনীয় সব গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন ব্যাখ্যা প্রদান, মানে হচ্ছে তুমি তথ্য দিলে 1 পাবা, আর এখানে সলভ করে উত্তর বের করতে পারলে 2 পাবা।
আর প্রয়োজনীয় তথ্য সহ উত্তর বের করে ব্যাখ্যা দিতে পারলে, মানে উত্তর বের করে তার পক্ষে তুমি মতামত দিবা বা ব্যাখ্যা করবা, এরকম ব্যাখ্যা সহ করতে পারলে 3 পাবা। সো খালি উত্তর বের করা এখানে শেষ না, ব্যাখ্যাও করতে হবে। সো আর বাকিগুলো তোমরা এইভাবে দেখতে পাবা। কীভাবে অ্যাসাইনমেন্ট দেখতে হয় সেটা আমি বলে দিলাম। তাহলে আমাদের অলরেডি কোনটাতে কত মার্কস এবং তার নির্দেশনা সেটা দেখে দেখে আমরা ইনশাল্লাহ সলভ করব। সো আসো আমরা শুরু করে দিই আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। তো অ্যাসাইনমেন্টের সমাধান যদি আমরা শুরু করতে যাই, ওকে দেখি তাহলে আমরা ওই যে অপ্রয়োজনীয় অংশটা মুছে ফেললাম। উদ্দীপক থেকে অ্যাকচুয়ালি তুমি কি পাচ্ছ, একটা পি বিন্দু পাচ্ছ, একটা কিউ বিন্দু পাচ্ছ। তার অবস্থান ভেক্টরটাকে পি ভেক্টর কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করতে তারা বলছে, আমি যে মুছে দিছি। এখন আসি আমরা একটা করে আনসার বের করবো। তাহলে প্রথমত আসো, পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো, পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। এটা আমরা করব। তাহলে আমার প্রথম কাজ কি, পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করে, এটা আমাদের 3 মার্কস কিন্তু, হ্যাঁ ভালোভাবে নির্ণয় করতে হবে। প্রথমে অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে, এরপর পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করবে, তোমাকে কিন্তু সূত্র সহ ব্যাখ্যা সহ দিতে বলছে। আমরা অনেকে যে কাজটা করবে, কি করবে জানো, ওই বলবে পি বিন্দুর অবস্থান ভেক্টর ডাইরেক্ট বলে দিবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর 3i - 4j + 5k শেষ। এটা আমিও জানি, তুমিও জানো, আমিও জানি, তুমিও জানো, সবাই জানে, কিন্তু তারা বলে দিয়েছে ব্যাখ্যা সহ উপস্থাপন করতে সুন্দর করে। সো তোমরা প্রথমে খাতার উপরে লিখবা ক নং প্রশ্নের উত্তর। ওকে, এবার প্রথমে কি বলছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে। অবস্থান ভেক্টর তুমি কোথা থেকে নির্ণয় করবা, নিশ্চয়ই পি বিন্দু থেকে। তাহলে আগে তুমি লিখবা, দেওয়া আছে, আমি মুখে বলতেছি, দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক 3 - 4 5। হ্যাঁ, এবার আমরা লিখব হচ্ছে, আমরা জানি x, y, z, হ্যাঁ স্থানাঙ্ক বিশিষ্ট, এত স্থানাঙ্ক বিশিষ্ট কোনো বিন্দুর অবস্থান ভেক্টর সমান xi + yj + zk। এই যে সূত্র চলে আসছে, 1 নম্বরে বলছে না, সূত্রটা বলতে হবে। সূত্রটা কি, xy z যদি স্থানাঙ্ক হয় তাহলে তার জন্য অবস্থান ভেক্টর হবে এটা। এবার তাহলে তুমি জেনে গেছো, এটা হচ্ছে তোমার সূত্র। কোত্থেকে জানছো, তোমার বই থেকে, কারণ বই থেকে তো তুমি জানবা। ওকে, এবার তাহলে আমরা এটা লিখবো। এটা লিখার পর আমরা কি লিখবো, পি বিন্দুর অবস্থান। এবার যেহেতু বিন্দু জানি, সুতরাং আমরা লিখব, সুতরাং পি বিন্দুর অবস্থান ভেক্টর। সুতরাং পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা কিন্তু তারা বলে দিছে, এটাকে এভাবে পি ভেক্টর দ্বারা প্রকাশ করতে হবে। পি ভেক্টর সমান, তাহলে স্থানাঙ্ক দিয়ে আমরা করব। তাহলে আমরা এখানে বলতে পারি 3i - 4j + 5k শেষ। আমাদের অবস্থান ভেক্টর বের করা শেষ। এটা হচ্ছে আমার একটা উত্তরে একটা হবে এটা। উত্তর যে লিখবে, তোমরা আবার অনেকে নট অ্যালাউড, এভাবে করা যাবে না। এভাবে আমরা খাতায় রাফ করি বা বাসায় নোট করি, কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে আলাদা করে নিচে উত্তর লিখতে হবে। এখন উত্তর লিখবো না, উত্তরটা একসাথে লিখবো। সো পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা আমাদের বের করা শেষ। তাহলে আমাদের আমাদের অর্ধেক করা শেষ। এতটুকু করার পর এবার আমাদেরকে বলছে কি, এবার তোমাকে বলছে হচ্ছে পি কিউ, তোমাকে বলছে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর বের করার জন্য। সো আমার যদি ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে আগে বলে রাখি, কোনো একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়, তাহলে তার একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর হবে কি, এ ভেক্টর / এ ভেক্টরের মান। আবার যদি বলা হয় এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, তখনও এ ভেক্টর / এ ভেক্টরের মান দেওয়া যায়। অর্থাৎ একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর সেম। তবে সমান্তরাল একক ভেক্টর বললে তুমি চাইলে একটা প্লাস মাইনাস দিতে পারো। কারণ আমি যদি বলি ভাই এটা হচ্ছে একটা এ ভেক্টর, আর এটাকে আমি যদি বলি -এ ভেক্টর, দেখো আমাদের অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এই দুইটা কিন্তু সমান্তরাল, বাট হয়তো সমমুখী না। তো তোমাকে তো সমান্তরালের কথা বলছে, সমমুখীর কথা বলে নাই। সো সমমুখী বিপরীতমুখী যেভাবে হোক আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ওই কারণে আমি যদি এই দুইটার ক্ষেত্রে বলি সমান্তরাল, এই দুইটাও সমান্তরাল, এই দুইটা সমমুখী, এই দুইটা বিপরীতমুখী, তাহলে আমি প্লাস মাইনাস দ্বারা এটাই মিন করতেছি। সো প্লাস মাইনাস দেওয়াটা বেটার, যেহেতু সমান্তরাল বলছে। না দিলেও খুব একটা সমস্যা নেই, বাট আমি সাজেস্ট করবো দেওয়ার জন্য, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টগুলোর ক্ষেত্রে তোমাকে একবার পারফেক্ট লেখাটা যুক্তিযুক্ত। তাহলে আমরা মাথায় রাখবো কোনো একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর / এ ভেক্টরের মান। তাহলে আমরা এখান থেকে পি কিউ ভেক্টরের জন্য কি হবে, এই পি কিউ ভেক্টর / পি কিউ ভেক্টরের মান
হ্যাঁ, তার সামনে একটা প্লাস মাইনাস এটা দিব। কিন্তু এটা করার আগে তোমাকে নিশ্চয়ই ফি কিউ ভেক্টরটা জানতে হবে অবশ্যই। তাহলে ফি কিউ ভেক্টরটা যদি জানতে হয়, ফি কিউ ভেক্টর মানে কি? পি বিন্দু এবং কিউ বিন্দুর সংযোজক সরল রেখা। এর মানে পি কিউ ভেক্টর মানে হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন, যাকে আমরা বলি সরণ ভেক্টর। তাহলে তোমাকে সরণ ভেক্টর লিখতে হবে। তাহলে এবার আসো আমরা সরণ ভেক্টর করব। তো অনেকে যে কাজটা করবে এখান থেকে সরণ ভেক্টর সরাসরি বের করে দিবে, না, করা যাবে না। মানে চাইলে আমরা বের করতে পারবো, কিন্তু করা উচিত হবে না। আমরা সুন্দর করে একটা চিত্র আঁকবো, আমরা এটা সুন্দর করে চিত্র আঁকবো এভাবে। এবার একটা চিত্র আঁকবো। কেন আমি চিত্র এঁকে করতেছি, সরাসরি বলতেছি না, সেটার ব্যাখ্যা আমি দিব তোমাদেরকে, কোনো ব্যাপার না। তাহলে আসো, আমি এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই জেড। এবার আসো, তোমাকে বিন্দু দেওয়া আছে কি কি? পি বিন্দু আর কিউ বিন্দু। ওকে, দেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে তোমার পি বিন্দু, এটা হচ্ছে তোমার কিউ বিন্দু। তাহলে এটাকে আমরা দিলাম পি অফ 3 - 4 5। আচ্ছা, দেওয়ার দরকার নেই, বিন্দু দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। ওকে, যদি এটা পি বিন্দু হয়, অবভিয়াসলি তুমি জানো এই মূল বিন্দু থেকে এই দিকে এই অবস্থান ভেক্টরের দিক সবসময় বাইরের দিকে। এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাকচুয়ালি পি ভেক্টর। আবার এখান থেকে যদি এটা যাই, এটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে বলতেছি কিউ ভেক্টর। তাহলে এখানে পি কিউ আর দেওয়ার দরকার নেই, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, বুঝে যাচ্ছে অবস্থান ভেক্টর। এখন তোমাকে এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, এই পি থেকে কিউ এর দিকে, এই পি থেকে কিউ এর দিকে যদি তুমি যাও, পি থেকে কিউ এর দিকে যাবা, এই গেলে এখানে যে ভেক্টরটা পাচ্ছ এটাই হচ্ছে তোমার পি কিউ, মানে হচ্ছে পি থেকে কিউ এই ভেক্টরটা। এখন আমাকে আগে এই ভেক্টরটা বের করতে হবে, তারপর যাইয়ে তার একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এটা বের করব। এখন এই পি কিউ বের করতে হলে আমাকে পি আর কিউ জানা লাগবে অবশ্যই। এবার আমরা লিখব, আমরা পি আর কিউ জানবো, ব্যাপারটা বুঝো, পি আর কিউ জানবো। সো পিটা অলরেডি আমার বের করা আছে। তাহলে আমরা প্রথমে লিখব ক হতে পাই, যেটা একবার বের করছি বারবার বের করব না, যে ক হতে পাই পি ভেক্টর সমান 3i - 4j 5 + 5k। এবার লিখব কতে যেভাবে বের করছি সেমভাবে কিউ বের করা যায় না? অবশ্যই বের করা যায়। এবার লিখব অনুরূপভাবে, অর্থাৎ আমরা সেম স্টাইলে বের করব। অনুরূপভাবে কিউ ভেক্টর ইকুয়ালস টু, আর কিচ্ছু লেখা লাগবে না, অথবা লিখতে পারো অনুরূপভাবে কিউ, যেমন ক হতে পাই পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি ভেক্টর সমান এটা। অনুরূপভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ ভেক্টর সমান 2i - j + k। কারণ আমরা জানি এই যে 2 × i - 1 × j 1 × k, প্রথমটার সাথে i দ্বারা গুণ, পরেরটার সাথে j দ্বারা গুণ, পরেরটার সাথে k দ্বারা গুণ, যেহেতু ত্রিমাত্রিক। তাহলে পি ভেক্টর কিউ ভেক্টর পেয়ে গেছি। এবার এটা পাইতে হবে। এটা পাইতে হলে আমরা কি করব? এটা ত্রিভুজ, এটা আমাদের এখানে ত্রিভুজ সূত্র দিয়ে করতে হবে না, এটা জানি ত্রিভুজের 3টা বাহুর মধ্যে 2টা জানলে আরেকটা বের করা যায় ত্রিভুজ সূত্র। এখন হচ্ছে আসল কথা, তোমার যে নির্দেশনা দেওয়া আছে সেখানে একটা জায়গায় লেখা আছে শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্টটা করে ত্রিভুজ সূত্র সম্পর্কে আইডিয়া পাবে। কিন্তু তুমি এই জায়গায় যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই না করো, তোমার ত্রিভুজ সূত্র কই গেল? সো ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। সো আমাদের নাম দিই, হ্যাঁ, নাম দিব কি? এটা মনে করো ও, এটা তো পি, এটা কিউ, তাই না? এবার তাহলে ত্রিভুজটার নাম কি? ও পি কিউ। এবার আমরা লিখব ও ত্রিভুজ ও পি কিউতে, হ্যাঁ, ত্রিভুজ সূত্র অনুসারে পাই। দেখো ভাষাটা এক্স্যাক্টলি আমার মতো লিখবা না, তোমরা সবাই নিজেদের মতো করে লিখবা। ত্রিভুজ সূত্র অনুসারে পাই, আমি একটু দ্রুত বলে যাবো একটু পর। ত্রিভুজ সূত্র অনুসারে পাই, আমরা ত্রিভুজ সূত্র অনুসারে কী পাই? ত্রিভুজের মধ্যে যারা একই ক্রমে আছে তাদের যোগফল বিপরীতটা সমান। এই দুইটা একই ক্রমে আছে, তাহলে কে কে? এই দাগটা তোমার দেওয়ার দরকার নেই, পি আর পি প্লাস কিউ। তাহলে কী পাই আমরা এখান থেকে? যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে আমি পি কিউ ভেক্টর পেয়ে গেছি। এবার কিউ এর মান বসাবো, পি এর মান বসাবো। তাহলে আসো আমি মান বসাচ্ছি, হ্যাঁ, আমি মান বসাচ্ছি, এগুলো মুছে ফেলি। তাহলে আমার আর চিত্র দরকার নেই, আমার আর চিত্র আঁকার পর তো এগুলো করছি, এখন আমি এদিক থেকে মুছে ফেলি, আমি মুছে ফেলি। এবার তাহলে আমি মুছে ফেললে আমার জন্য সুবিধাজনক। তাহলে তোমরা তো এতটুকু লিখবা, লিখার পর তাহলে আমরা লিখবো তাহলে আমাদের পি কিউ ভেক্টর। সুতরাং পি কিউ ভেক্টর সমান আমরা কি পাইছি? কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে কিউ ভেক্টর মানে কত? 2i - j + k। আর পি ভেক্টর সমান কত? 3i - 4j + 5k। তাহলে আমরা যদি এখানে বলি 2 থেকে 3 গেলে
এক হয় মানে মাইনাস আই, মাইনাস জে মাইনাস হচ্ছে প্লাস 4 তাহলে প্লাস 3j, তারপর হচ্ছে প্লাস আর এখানে -5 তাহলে -4k। তাহলে এটা হচ্ছে আমার কোন ভেক্টর? পি কিউ ভেক্টর। তাহলে সুতরাং আমরা পি কিউ ভেক্টর পেয়ে গেছি -i + 3j -4k। এবার তোমাকে বলছে কি পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর বের করতে। এবার তুমি লিখবা সুতরাং পি কিউ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর, অথবা সামনে লিখতে পারো, আমরা জানি সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর একক ভেক্টর সমান, অথবা একক ভেক্টরকে এটা নাম দিতে পারো ইটা, কিচ্ছু না দিলেও সমস্যা নেই, ইকুয়ালস টু প্লাস মাইনাস এই পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ এর মান। এখন দেখো এটা যে বের করবা পি কিউ এর মান কি তুমি জানো? জানো না। তাহলে আমাদের এখানে আমাদের এই লাইনটার আগে আরেকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে কি পি কিউ এর মানটা কত। হ্যাঁ, তাহলে আমরা এই লাইনের আগে লিখে দিব, এই লাইনের ঠিক আগে লিখবো, আমি লাইনটি স্কিপ করে গেছি, হ্যাঁ লিখবো। তাহলে পি কিউ ভেক্টর পেয়ে গেছি না, এবার লিখবো পি কিউ এর মান, পি কিউ এর মান পি কিউ ইকুয়ালস টু রুট ওভার, আমরা জানি মান কীভাবে বের করে, রুট ওভার আই শক, এই যে -1 হোল স্কোয়ার, সরাসরি 1 লেখা যাবে না, 1 লেখা যাবে না, হ্যাঁ এভাবে লিখে দিতে হবে, জে শক 3 স্কোয়ার, কে শক -4 স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত আসে, 1 1 আর 9 হচ্ছে 10, 10 আর 4 4 16 26, তাহলে রুট ওভার 26। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমার আনসার কত আসে, প্লাস মাইনাস পি কিউ এর মানটা কত ভাইয়া, এটা হচ্ছে -i + 3j -4k ডিভাইডেড বাই রুট ওভার 26। এখন যদি তুমি চাও একটা কাজ করতে পারো, এটাকে সবার সাথে ডিস্ট্রিবিউট করতে পারো, অথবা এভাবে আনসার রেখে দিলেও সমস্যা নাই। যদি এভাবে রাখতেছো এভাবে রাখবা, আর কেউ যদি চাও আরেকটা লাইন বাড়াইতে তাহলে প্লাস মাইনাস রেখে দিয়ে এই যে এভাবে লিখতে পারো, -1 বাই রুট ওভার 26 ইন্টু আই প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 26 ইন্টু জে -4 ডিভাইডেড বাই রুট ওভার 26 ইন্টু কে। এটা দেখতে একটু স্মার্ট লাগে, কোনো একটা ভেক্টরকে আমরা আই জে কে আকারে যদি আলাদা করে দেখাই এটা দেখতে একটু সুন্দর লাগে। সো তুমি এভাবে রাখলে আমার মনে হয় বেটার, অথবা এভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার তুমি আলাদা করে লিখে দিবা উত্তর পি বিন্দুর অবস্থান ভেক্টর 3i - 4j + 5k পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর এত। শেষ, আমরা 3-এ 3 পেয়ে যাবো ইনশাল্লাহ। এবার আসো আমাদের পরের প্রশ্ন, আমরা এটা মুছে ফেলি। আমার এই দুইটা বিন্দু খুব কাজে লাগবে, বুঝছো, ওই কারণে আমি দুইটা বিন্দু মুছতেছি না, তাহলে আমার জায়গা সংকট হয়ে যাবে। এবার বলা হলো পি ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা সিম্পল পি কিউ এর কথা বলছে, তাহলে পি কিউ আমরা চিনি কিনা, চিনি। কোত্থেকে চিনি? ক থেকে না, খ থেকে, কারণ খ এর মধ্যে আমরা ক থেকেই তো, ক এর মধ্যে দুটো অংশ ছিল। আচ্ছা একটু আগে যে আমরা ওই যে ক এর সেকেন্ড অংশটা বের করার জন্য ক হতে পাই লিখছি, সেটা তো ক ছিল, সেখানে তোমরা ক হতে পাই লিখবা না, কিছু লেখার দরকার নেই, তুমি পি ভেক্টর লিখে দিবা, কারণ তুমি ওই ম্যাথের মধ্যেই করছো। আমি ভাবছিলাম আমি পরের কোয়েশ্চেনে চলে গেছি, ওই কারণে ক হতে পাই লিখছি। ক হতে পাই ওইখানে লিখবো না, আমরা সরাসরি লিখে দিব, কারণ ওইটা তো কই ছিল। এবার লিখবো ক হতে পাই। ক হতে আমরা কি পাই? ক হতে আমরা দুইটা জিনিস পাই, পি ভেক্টর সমান 3i - 4j + 5k, কিউ ভেক্টর সমান তোমরা নিচে লিখবা 2i - j + k। এবার তোমাকে বললো যদি এই পি এবং কিউ যদি কোনো একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু হয় তবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত। সো আমরা লিখবো আমরা জানি হচ্ছে পি ও কিউ ভেক্টর একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। ওকে, লেখাগুলো তোমরা লিখবা হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। তাহলে আমাদের হাফ ইন্টু পি ক্রস কিউ এর মানের মানে আমাদের পি ক্রস কিউ আগে বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে পি ক্রস কিউ বের করি। তাহলে আমরা লিখবো সুতরাং পি ক্রস কিউ ইকুয়ালস টু আমরা কি লিখবো, এই যে আই জে কে। এবার আসো পি এর সহগগুলো কে 3 -4 5, কিউ এর সহগগুলো হচ্ছে 2 -1 1। এবার হচ্ছে আমরা এখান থেকে কী করবো, আমরা নির্ণায়কের মাধ্যমে সলভ করব। এই আইটা রেখে দিই,
এবার মাইনাস 4 একে 4 মাইনাস 5 একে 5 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, একটা হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 একে 5। এরপর হচ্ছে মাইনাস জে ইন্টু রো কলাম বাদ 3 একে 3 মাইনাস 5 দুগুণ 10, এরপর প্লাস কে ইন্টু কত আসে রো আর কলাম বাদ 3 একে 3 মাইনাস 3 মাইনাস প্লাস 4 দুগুণ 8, তাহলে আমার এখানে কত আসে 5 থেকে 4 গেলে মাইনাস 1, তাহলে 4 থেকে মাইনাস 4 প্লাস 5 মানে মাইনাস 1, তাহলে এবার হচ্ছে 3 10 থেকে 3 গেলে হচ্ছে 7, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 7 জে আর 8 থেকে 3 গেলে হচ্ছে 5 প্লাস 5 কে, তাহলে হচ্ছে মাইনাস আই প্লাস 7 জে মাইনাস আই প্লাস 7 জে প্লাস 5 কে, সরি মাইনাস আই না তো 5 এর আগে প্লাস, এই যে আই প্লাস 7 জে প্লাস 5 কে, আই প্লাস 7 জে প্লাস 5 কে, এক্স্যাক্টলি এটাই আমার আনসার। এটা হচ্ছে ফি ক্রস কিউ। হ্যাঁ, সো তুমি ফি ক্রস কিউ বের করছো, এবার তোমার কি কাজ ফি ক্রস কিউ এর মান নির্ণয় করো, তাহলে তুমি ফি ক্রস কিউ বের করে ফেলছো। এবার এটা বের করার পর এবার তোমার কাজ হচ্ছে, সুতরাং এবার তুমি এর পরের লাইনে লিখবা, সুতরাং ফি ক্রস কিউ এর মান, এই দুই পাশে দুইয়ের দাগ দেওয়া মানে মান সমান রুট ওভার আই সহগ স্কোয়ার জে সহগ স্কোয়ার কে সহগ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 1 7 7 49 50 5 5 25 75, তাহলে রুট ওভার 75। ওকে, তাহলে রুট ওভার 75 আসে। এবার আমরা লিখবো হচ্ছে কি, তাহলে আমরা ফি কিউ এই যে কী বলে ফি ক্রস কিউর মান পেয়ে গেছি। এবার লিখবো সুতরাং ফি ও কিউ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ফি ক্রস কিউ এর মান, এবার হচ্ছে হাফ ইন্টু এটার মান কত আসছে রুট ওভার 75। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, এভাবে রেখে দিই, অবশ্যই রাখা যাবে না, এখানে বর্গ একক লিখতে হবে, বর্গ একক যেহেতু ক্ষেত্রফল। এখন যদি তুমি এটা রেখে দাও কোনো সমস্যা নেই, আবার যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমার আসছিল হচ্ছে 4.33, আমার ক্যালকুলেশন করে আসছিল 4.33 বর্গ একক, অবশ্যই বর্গ একক লিখতে হবে এবং পুরো ম্যাথটা শেষ করার পর ফাইনালি তোমাকে আবার উত্তর লিখে দিতে হবে, উত্তর ত্রিভুজের ক্ষেত্রফল 4.33 বর্গ একক। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোয়েশ্চেনের আনসার। আই হোপ তোমাদের সবার এতটুকু ক্লিয়ার। এবার আসি আমাদের 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে অনেকের একটু ঝামেলা থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে বুঝে দিচ্ছি পুরো ব্যাপারটা। তো তোমাকে ব্যাপারটা বলা হয়েছে, এই যে মেন হচ্ছে এই চিত্রটা, এই চিত্রে তোমাকে বলা হয়েছে, এই চিত্রে যেটা দেওয়া আছে, আমি যদি চিত্রটা আঁকি তাহলে আমি উপরে চিত্রটা আঁকি, তোমাদের সুবিধা হবে, আমি চিত্রটা উপরে আঁকি তাহলে আমি নিচের অংশটা মুছে ফেলতে পারবো। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত চিত্রটা। আমি যদি চিত্রটা আঁকি তাহলে এরকম হবে, একটু দ্রুত আঁকতেছি, কিছু মনে করো না, দেরি হয়ে যাবে না হয়, আচ্ছা ক্লাস আবার বেশি লম্বা হয়ে যাবে। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে তারা যে জিনিসটা বলছে ABCD হোয়াট এভার বাদ দাও, কিচ্ছু দেখার দরকার নেই। আমার মেন কথা হচ্ছে কি, আমার মেন কথা হচ্ছে এই বরাবর আমি ধরতেছি হচ্ছে ফি ভেক্টর, আমার ইচ্ছা আমি ফি ভেক্টর ধরলাম, তারপর এই বরাবর আমি ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, ওকে, আর এই বরাবর আমি ধরলাম হচ্ছে আর ভেক্টর, 3টা বাহু বরাবর 3টা ভেক্টর। এখন ফি ভেক্টর আমি জানি, কিউ ভেক্টর আমি জানি, আর ভেক্টর আমি জানি না। এই যে তাহলে ফি ভেক্টরটা ফি এবং কিউ থেকে তো বোঝা যাচ্ছে ফি ভেক্টর কি। সো আমি এখান থেকে বলে দিই, ফি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 3i মাইনাস 4j প্লাস 5k, আর কিউ ভেক্টর ইকুয়ালস টু যদি আমরা বলি, কিউ ভেক্টর সমান হচ্ছে 2i মাইনাস j প্লাস k, তাহলে আমাদের হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে 2টা ভেক্টর। এবার হচ্ছে আর ভেক্টর আরেকটা নতুন করে আসছে, আর ভেক্টর সমান হচ্ছে i প্লাস 2j মাইনাস 3k। ওকে, এখন তোমার কাজ হচ্ছে কি, এখন তোমার কাজ হচ্ছে এটার এই যে তোমাকে বলা হলো, ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপারেটিভ ভেক্টর আর আছে, ওকে আছে, ফি কিউ আর চিত্রে একের ন্যায় একটি ঘন সামান্তরিক নির্দেশ করে। এখন তোমাকে হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল বের করতে। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল তুমি কীভাবে বের করবে সেটা একটু দেখো, মানে পুরো আয়তনটা তোমাকে বের করতে হবে, এই ঘন সামান্তরিক পুরোটার আয়তন তোমাকে বের করতে হবে। তাহলে আয়তনের একক কিন্তু ঘন, হ্যাঁ, তো ঘন একক লিখবো আমরা আনসারে, এটা একটু মাথায় রাখবা। তো এখন আসো আমরা কীভাবে করতেছি, তোমাকে এখানে ওরা অলরেডি একটা ডিরেকশন দিছে, এখান থেকে যদি তুমি এই তলের উপর লম্ব টানো তাহলে এই অংশটাকে তারা নাম দিছে হচ্ছে এইচ, তাই না, এইচ। এবার আসো, এবার এখানে যদি আমরা লিখি, এবার যদি আমরা এখানে লিখি হচ্ছে এদিকে যা ছিল, আহা এটা তো মুছে উচিত হয় নাই, 0 এখানে কি ছিল, আমি যদি একটু এটা দেখি ওদের চিহ্নগুলা, ওরা যে চিত্র এঁকে দিছে, চিত্রটা যেহেতু ওরা এঁকে দিছে, হ্যাঁ, এটা ছিল হচ্ছে, চিত্রটা ছিল হচ্ছে OABC, বাকিগুলো আমার লাগবে না। তাহলে হচ্ছে আমার এই 4টা বিন্দু লাগতেছে, হ্যাঁ, 4টা বিন্দু লাগতেছে, মানে কি যে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করতে চাচ্ছি,
দেখো ও এ বি সি এটা একটা কি সামান্তরিক না? এই সামান্তরিকের ক্ষেত্রফল কোনটা? এটা না? এটা তো এই যে তল, তাহলে ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি ও এ বি সি এই সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ও এ বি সি সামান্তরিকের দুইটা বাহু হচ্ছে পি এবং কিউ। তোমরা শুরুতে লিখে নিবা, ধরি ও এ বরাবর পি ভেক্টর, ও সি বরাবর কিউ ভেক্টর, ও সামথিং যেটা থাকে ওইটা বরাবর আর ভেক্টর কাজ করে। এবার লিখবো ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি? আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফল মানে হচ্ছে দুইটার ক্রস গুণন, দুইটার ক্রস গুণনের মান, তাহলে পি ক্রস কিউ এটার মান, এটা লিখবো। ওকে ওকে আচ্ছা, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে তাহলে সামান্তরিক, এটা আমরা লিখলাম পি ক্রস কিউ এর মান। হ্যাঁ আচ্ছা, তো পি ক্রস কিউ এর মান বের করে আমরা কিছু একটা পাবো, তো যে আমরা এখানে পি ক্রস কিউ এর মান পাবো। এবার আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আয়তনটা বের করা, যে আমরা পি ক্রস কিউ এর যে মানটা, সেই মানটা আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে যদি আমরা সেই মানটা পেয়ে যাই, এবার হচ্ছে আমাদের এখানে এইচ বের করতে হবে। সো এইচটা মানে কি? এইচটা আর কিছুই না, তুমি এটাকে তুমি যদি এখানে এই অংশটাকে থিটা ধরো, এখানে আর কস থিটা দিয়ে করা যায়। সো ব্যাপারটা হচ্ছে আমরা ওইভাবে করব না, আমরা যে কাজটা করব, এখানে পি, এখানে কিউ, এখানে আর। তো আমাদের বইয়ে কিন্তু সরাসরি আছে, বইয়ে যেহেতু সরাসরি আমাদের ঘনবস্তুর আয়তনের সূত্র দেওয়া আছে, সো তোমাকে আর ভেঙে ভেঙে করার কোনো প্রয়োজন নাই। স্যার আমরা যে কাজটা করব, ভেঙে ভেঙে আমরা না করে আমরা যে কাজটা করব, সেক্ষেত্রে তাহলে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে এটা। এবার আমরা লিখব, সুতরাং প্রদত্ত ঘনবস্তুর আয়তন সমান পি ক্রস কিউ। পি ক্রস কিউ তো এমনিতে সরি, হ্যাঁ তাহলে আমাদের পি ক্রস কিউ। আচ্ছা, যদি তুমি চাইলেও লিখতে পারো, তাহলে পি ক্রস কিউ, হ্যাঁ এটার মানটা হচ্ছে এটার ক্ষেত্রফল। আচ্ছা ভালো কথা। এবার আমরা কি করব, যে এখানে আমার যদি এখান থেকে যদি তুমি চিন্তা করো, এখানে আর কস থিটা পাবা, আর কস থিটাটার সাথে এটা যদি তুমি গুণ করো, তাহলে পি ক্রস কিউ, এটা একটা ভেক্টর, একটা ভেক্টরের সাথে আর কস থিটা গুণ করলে, মনে করো এটাকে আমি নাম দিলাম হচ্ছে পি ক্রস কিউটাকে আমি নাম দিলাম হচ্ছে মনে করো এক্স ভেক্টর। তাহলে এক্স ভেক্টর ইন্টু এই যে তোমার এক্স ভেক্টরের যে মানটা পি ক্রস কিউ এর মান, আমি যদি এভাবে লিখি, আচ্ছা তোমাদের করেই দিই। সো আমরা যদি এখানে লিখি যে উপাংশ, যে আর এর উপাংশ হচ্ছে তোমার এখানে, আমি যদি থিটা বলি তাহলে এখানে আর কস থিটা, তখন আমরা জিনিসটা পাবো হচ্ছে এরকম, পি ক্রস কিউ এর মান ইন্টু আর কস থিটা। ব্যাপারটা এরকম না? এর মানে এই ভেক্টরের মান কজ অফ তাদের মধ্যবর্তী কোণ। কার মধ্যবর্তী কোণ? পি ক্রস কিউ এটা এবং আর এর মধ্যবর্তী কোণ। এর মানে এই তল আর এটার মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, ব্যাপারটা যে তোমাদের বুঝতে সুবিধা হবে, পি ক্রস কিউটাকে যদি তুমি নতুন একটা ভেক্টর মনে করো, এটাকে যদি তুমি মনে করো একটা ভেক্টর হচ্ছে এ ধরো, তাহলে এটাকে যদি এ ভেক্টর ধরো, এ ভেক্টরের মান ইন্টু আর কস থিটা, মান হচ্ছে এ আর কস থিটা। এ আর কস থিটাটাকে তুমি কি লিখতে পারবা? এ ডট আর লিখতে পারবা না, মানে হচ্ছে ডট গুণন এ ভেক্টর ডট আর ভেক্টর, এক্স্যাক্টলি ডট গুণন লিখতে পারবা। ওই কারণে তোমার কাজ হচ্ছে, তাহলে আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই ক্রস গুণন করে যেটা পাবো তার সাথে এটার কোন গুণন করব? ডট গুণন করব। তাহলে যদি তার সাথে ডট গুণন করি, তাহলে আমরা এখান থেকে যে আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে একটা কথা লিখতে পারবো, সেই কথাটা কি দেখো, সেই কথাটা হচ্ছে আমরা প্রথমে লিখবো হচ্ছে, ধরি আর ভেক্টরটি পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা গঠিত তলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এবার আমরা সিম্পলি এখান থেকে বলতে পারবো, সুতরাং ঘনবস্তুর আয়তন, ঘনসামান্তরিকের আয়তন, সুতরাং ঘনসামান্তরিকের আয়তন সমান হচ্ছে পি ক্রস কিউ এর মান ইন্টু পি ক্রস কিউ এর মান ইন্টু এইচ বলা যায়। সো আমরা এখান থেকে বলতে পারবো পি ক্রস কিউ এর মান ইন্টু মানে যে কোনো ইন্টু হইতে পারে, এটা হচ্ছে আর কস থিটা। এখান থেকে আমরা বলতে পারবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার মান কস থিটা, এটা দ্বারা মিন করে এই যে পি ক্রস কিউ ভেক্টর যেটা আছে এ ভেক্টরের সাথে এই আর ভেক্টরের ডট গুণন। তাহলে অ্যাকচুয়ালি আমরা এই দুইটাকে ক্রস গুণন করে এটার সাথে ডট গুণন করলে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এবার তাহলে আমরা লিখব, সুতরাং সামান্তরিকের আয়তন সমান এটা
এবার আমরা এই ক্যালকুলেশনটা করলে আয়তনের মান পেয়ে যাব। ওকে, এবার আসলে আমরা সেই ক্যালকুলেশনটা করি। তাহলে আসো আমরা ক্যালকুলেশনটা যদি করতে যাই, এবার আমরা লিখব, অলরেডি দেখো ফি ক্রস কিউ আমাদের আগে থেকে বের করা আছে। ফি ক্রস কিউ আমরা কোথায় পেয়েছি? খ নঙে পাইছি। তাহলে আমরা লিখব খ হতে পাই ফি ক্রস কিউ। এটা কত বের হয়েছিল খতে? আমি একটু দেখে বলি। খতে আমাদের ফি ক্রস কিউটা বের হয়েছিল i+7j + 5k। তাহলে i+7j + 5k এটা হচ্ছে আমাদের কততে? খ থেকে আমরা পাইছি। আর এদিকে আমার এখানে দেওয়া আছে আর ভেক্টর সমান হচ্ছে কত? আর ভেক্টর সমান হচ্ছে i+2j - 3k। সো আমার সুতরাং ঘনবস্তুর আয়তনটা কত? ফি ক্রস কিউ ডট আর। তো কেউ যদি তোমার এই ব্যাখ্যাটা না দেখায় সরাসরি দিতে চাও তাও দিতে পারবো, কোনো সমস্যা নেই, বইতে সরাসরি আছে। আর যদি চাও ব্যাখ্যা দেখাইতে, আমার মনে হয় ব্যাখ্যা দেখানোটা বেটার। তাহলে এক্ষেত্রে ফি ক্রস কিউ ডট আর সমান আমরা লিখবো i+7j + 5k ডট i+2j - 3k। তাহলে আমরা যদি এবার করি, তাহলে 1 একে 1 প্লাস 7 দুগুণে 14 মাইনাস -3 পাশা 15, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের 14 আর 1 হয় হচ্ছে 15 -15, আনসার হচ্ছে 0। এর মানে আমরা বলতে পারবো ঘনবস্তুর আয়তন কত? 0। এখন এই যে ঘনকের আয়তন 0 বের করার জন্য, তুমি কি করছিলা? এটার সাথে এটা ডট গুণন করছো না? এই দুইটার সাথে ডট গুণন করছো না? হ্যাঁ, দুইটা। তাহলে এই দুইটার সাথে যেহেতু আমরা এ ভেক্টর আর এ ভেক্টর, এই দুইটা আমি ডট গুণন করছি। তো ডট গুণন করলে আমাদের কখন এদের মানটা 0 হয় আমরা জানি হচ্ছে, এক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখতে পারবো, এই ফি ক্রস কিউ এবং আর এর মাধ্যমে যে ঘনবস্তুর আয়তন সৃষ্টি হয়েছে, এই আয়তন 0 হওয়া মানে কি? আয়তন 0 হওয়া মানে হচ্ছে এখানে যে 3টা ভেক্টর আছে তিনটা একই তলে। তাহলে আমাদের এখানে একটা কথা বলা হয়েছে যে তোমাকে ঘনবস্তুর আয়তন নির্ণয় করে ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে ঘনবস্তুর আয়তন যেহেতু 0 আছে, এই 0টা আসার মিনিং তোমরা আশা করি সবাই জানো, সেটা হচ্ছে এই 3টি ভেক্টর একই সমতলে অবস্থান করে। তাহলে লিখব অতএব ঘনবস্তুর আয়তন 0 ঘন একক এত। যেহেতু ঘনবস্তুর আয়তন 0 ঘন একক, অতএব ফি কিউ ও আর ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করে। ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করে। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাখ্যাটা। এই ব্যাখ্যাটা দিয়ে দিলে তোমরা ইনশাআল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এটা পাবো। এরপর এরা একই সমতলে অবস্থান যেহেতু করে, অতএব আমাদের এখানে সমতলের ব্যাপারটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এবার দেখি হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটা। এবার তোমাকে 4 নম্বর কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। তোমার অলরেডি পি কিউ আর বের করা আছে, আর এদিকে উদ্দীপকে বলা আছে এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করো। মনে করো আমাদের এটা হচ্ছে একটা নদী। ওকে, সো এটা হচ্ছে একটা নদী। নদীর যে প্রস্থটা, এই যে নদীর প্রস্থটা, এটাকে সাধারণত আমরা ডি দ্বারা প্রকাশ করি। এই নদীর প্রস্থটাকে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি। এই ডি বলা হলো নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করো। এর মানে আমরা ডি হিসেবে কার মানকে বিবেচনা করব? ফি এর মানকে। তাহলে ডি হিসেবে বিবেচনা করব ফি এর মানকে। ফি এর মানটা তো ফি, হ্যাঁ। এবং কিউ সেই নদীর স্রোতের বেগ। এই নদীতে স্রোত আছে, এই নদীতে স্রোত আছে, স্রোতের বেগ ধরে নিলাম ইউ। এই নদীতে নৌকার বেগকে ধরে নিলাম হচ্ছে ভি। স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণটাকে ধরে নিলাম হচ্ছে আলফা। আলফা। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে তোমাকে কি বলা হলো? আমরা এখন তোমাকে বলা হলো কিউ সেই নদীর স্রোতের বেগ। এই নদীর যে স্রোতের বেগ, এই স্রোতের বেগটাকে আমরা ধরতেছি ইউ। সো স্রোতের বেগের মানটা হচ্ছে ইউ। তাহলে কিউ এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি স্রোতের বেগ। আর বলা হলো এবং আর নৌকার বেগ। তাহলে নৌকার বেগ কত? নৌকার বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি, আমরা প্রথমে লিখে দিব। সো নৌকার বেগকে যদি বি প্রকাশ করি, এখানে বলছে আর নৌকার বেগ। সো আর এর মানটা হচ্ছে নৌকার বেগের মান। আর এর মানটা হচ্ছে নৌকার বেগের মান। তাহলে আমাদের কিউটা হচ্ছে অ্যাকচুয়ালি স্রোতের মান, আর এটা হচ্ছে নৌকার বেগের মান। তাহলে আমরা বললাম ফিটা হচ্ছে আসলে নদীর প্রস্থ, ফি এর মানটাকে নদীর প্রস্থ নিব, আর কিউ এর মানটাকে আমরা স্রোতের বেগ নিব, আর এর মানটাকে আমরা নৌকার বেগ নিব। এখন প্রশ্ন হচ্ছে এদের একক কী হবে? আমাকে তো বলে দিল যে
প্রস্থ হিসেবে পি এর মানকে নিব, কিউ এর হচ্ছে ব্যাগ, আর হচ্ছে নৌকার ব্যাগ নির্দেশ করে। অনেকে এখানে আন্দাজে নিয়ে নেবে না, আন্দাজে নেওয়া যাবে না। কেন? কারণ তোমার ওইখানে নির্দেশনার মধ্যে একটা জায়গায় লেখা আছে পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য কিলোমিটার এককে এবং ব্যাগ কিলোমিটার পার ঘন্টা এককে পরিমাপ করতে হবে। তাহলে নদীর প্রস্থটা একটা কি দৈর্ঘ্য না? যেহেতু এটা দৈর্ঘ্য, এটার একক অবশ্যই কিলোমিটার হবে। আর ইউ এবং বি এগুলো কি ব্যাগ না? ব্যাগ মানে অবশ্যই এদের একক হবে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা যে কাজটা করলাম, এই ফি এর মান বের করলাম, √50 বের হলো। ক্যালকুলেশন করার পর আমি ক্যালকুলেটার মারলে 7.07 কিলোমিটার আসে। সিমিলারলি কিউ বের করলাম, আর বের করলাম, এই যে ফি কিউ আর থেকে। আর তারা যেভাবে বলছে ঠিক সেমভাবে আমি এককগুলো দিছি, একক আমি আন্দাজে দিই নাই। ওকে, দেন তারা আমাকে কী বের করতে বললো সেটা আমরা বের করি। তো তারা আমাকে বললো এবং তুমি এবার বললো নৌকার বেগ নির্দেশ করে এবং তুমি নৌকায় বসে আসো, তোমার খাইতে কোনো কাজ নাই, নৌকাতে বসে থাকবে করোনার টাইমে। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে কি ব্যবস্থা নিতে হবে? দেখো, সময়টা বের করতে বলে নাই, তোমাকে বলছে সবচেয়ে কম সময়ে নদী পার হতে হলে তুমি কি ব্যবস্থা নিবে। অর্থাৎ তুমি সবচেয়ে কম সময়ে অপর পারে যেতে চাও, তাহলে কি ব্যবস্থা নেবে। সো আমি আমার সুবিধাতে একটা কাজ করি, এখানে নদীর প্রস্থটা হচ্ছে, যেটাকে আমরা ডিটাই হচ্ছে পি, এটার মান হচ্ছে 7.07 কিলোমিটার, 07 কিলোমিটার। তারপর হচ্ছে স্রোতের বেগ কিউ সমান 2.45 কিলোমিটার পার আওয়ার। এরপর হচ্ছে ভি ইকোয়ালস টু আর ইকোয়ালস টু হচ্ছে 3.74 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, এগুলো আমি লিখে রাখলাম, আমার এইদিকে খালি জায়গায় দরকার। সো আমার সবচেয়ে কম সময়ের জন্য কী ব্যবস্থা নেব সেটা আমরা একটু নিয়ে নিই। সবচেয়ে কম সময়ের ব্যবস্থা, তো সবচেয়ে কম সময়ে যে ব্যবস্থাটা নিব সেই ব্যবস্থাটা আমি লিখতেছি, আর এগুলো মুছে ফেলি। সবচেয়ে কম সময়ের ব্যবস্থা, তাহলে আসো আমি ধরে নিলাম হচ্ছে এই যে এটা। এখন এই দিকে হচ্ছে তোমরা লিখে নিবা, স্রোতের বেগ হচ্ছে ইউ, নৌকার বেগ হচ্ছে ভি, আর আমার নদীটার প্রস্থ হচ্ছে ডি। তাহলে আমি নদী অতিক্রম করব, তাই না? ওকে, সো নদী অতিক্রম করব মানে আমি কোন বরাবর যাব? প্রস্থ বরাবর যাব, মানে এই যে এই বরাবর প্রস্থ বরাবর যাব। তাহলে আমি প্রস্থ বরাবর যেহেতু অতিক্রম করব, তাহলে আমাকে মাথায় রাখতে হবে এখানে ব্যাগ আছে দুইটা, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। এবার আমরা লিখব স্রোত এবং ব্যাগের মধ্যবর্তী কোণ ধরে নিয়ে আলফা, এটা আমি ধরে নিয়েছি আলফা। এবার আমরা লিখব, আমার কাজ হচ্ছে আমি যেহেতু এই বরাবর যাব, এই বরাবর ব্যাগের উপাংশগুলো লাগবে। তাহলে আমাদের ইউ এর এই বরাবর কোনো উপাংশ নেই, আর বি এর এই বরাবর উপাংশ আছে বি সাইন আলফা, ভি সাইন আলফা, এই বরাবর আমাদের উপাংশ আছে ভি সাইন আলফা। তাহলে আমরা লিখব হচ্ছে এভাবে লিখব, আমি লিখব হচ্ছে যেহেতু নদী অতিক্রম করব, তাহলে নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের কোনো উপাংশ নেই, এবার লিখব নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ সমান বি সাইন আলফা। ওকে, এবার নদীর প্রস্থ যেহেতু ডি, আমরা লিখব, আমরা জানি এস ইকোয়ালস টু বিটি ফর্মুলা, তাহলে ডি ইকোয়ালস টু ভি সাইন আলফা ইন্টু টি। তাহলে এখান থেকে টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আমরা লিখব এই টি মানে কি? নদী অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। এবার তোমাকে প্রশ্নে একটা কথা লেখা আছে, নৌকার ব্যাগ এর থেকে বেশি হইতে পারে না। তুমি যদি সবচেয়ে কম সময় যাবে, তুমি চিন্তা করবা নৌকা একটু জোরে চালাইলে তো তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো, বাট নৌকাটা যে ব্যাগ দেওয়া আছে তার থেকে বেশি ব্যাগে চালানো সম্ভব না। তাহলে আমাকে বলা আছে এর থেকে বেশি ব্যাগে চালাতে পারবো না, সো ভি ফিক্সড আমরা এত ব্যাগে রাখবো, এই ডিটাও ফিক্সড। তুমি নদীতে নামলে নদীটা তোমার উপর ভালোবাসা দেখায়, চিকন তো আর হয়ে যাবে না, তাহলে এটাও ফিক্সড। তাহলে ফিক্সড না কে? আলফা, অর্থাৎ সাইন আলফাটা ফিক্স না, কারণ আলফার উপর ডিপেন্ড করতেছে। আলফা মানে কি? আমি কত ডিগ্রি কোণে রওনা দিলাম, তো কারণ নৌকা তুমি চালাবা, তুমি 30 ডিগ্রি কোণে রওনা দাও, 60 ডিগ্রি কোণে রওনা দাও, 90 ডিগ্রি কোণে রওনা দিলে তোমার ব্যক্তিগত ইচ্ছা। তাহলে এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আলফাটা চেঞ্জ করতে হবে। তাহলে আমার এখানে মেইন টার্গেটটা কি? সময় সর্বনিম্ন। তাহলে আমরা এখানে এই টিটাকে যদি মিনিমাম করতে হয়,
এদের তো কোনো চেঞ্জ হবে না। তাহলে এই টি এর মান মিনিমাম করতে হলে সাইন আলফাটা ম্যাক্সিমাম হইতে হবে, যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এভাবে লিখে দিব, সময় সর্বনিম্ন হতে হলে সময় সর্বনিম্ন হতে হলে সাইন আলফা সর্বোচ্চ হতে হবে। সাইন আলফা সর্বোচ্চ হতে হবে। সময় সর্বনিম্ন হতে হলে সাইন আলফা সর্বোচ্চ হতে হবে। এবার আমরা লিখব হচ্ছে, সুতরাং সাইন আলফা এর সর্বোচ্চ মান, সাইন আলফা এর সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা জানি সাইন আলফা ইকুয়ালস টু কত? 1। তাহলে সাইন আলফা ইকুয়ালস টু 1 মানে আমরা বলতে পারি সাইন আলফা ইকুয়ালস টু সাইন কতর মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। সুতরাং আমরা যদি 90 ডিগ্রি কোণে রওনা দিই তাহলে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করতে পারবো। তাহলে আমাকে সেটাই বলা হলো যে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করতে হলে কী ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা লিখে দিব সুন্দর করে, অতএব সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করতে হলে স্রোতের সাথে নৌকাকে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। দেখো তুমি জাস্ট 90 ডিগ্রি কোণে কী দিবা? রওনা দিবা। তুমি এইদিকে যাত্রা আরম্ভ করবা, তুমি যেদিকে যাও না কেন তুমি চলে যাবে এদিকে, কোনো ব্যাপার না, বাট সময়টা সর্বনিম্ন সেটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে আলফার মান মানে হচ্ছে যাত্রা বিন্দু থেকে 90 ডিগ্রি কোণে তোমাকে রওনা দিতে হবে। তাহলে আমরা লিখব যে 90 ডিগ্রি কোণে আমাদেরকে রওনা দিতে হবে, 90 ডিগ্রি কোণে আমাদেরকে রওনা দিতে হবে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল। এবার তোমাকে বলছে সবচেয়ে কম সময়টা কত ছিল। তাহলে সবচেয়ে কম এটা বলছে কম হওয়ার শর্ত। এরপরে নম্বরে বললো সবচেয়ে কম সময়টা কত ছিল। তাহলে আমরা সিম্পল ঘতে আমরা সব কিছু বের করে ফেলছি, এবার আমার সর্বনিম্ন সময়টা বের করতে হবে, তাই না? সর্বনিম্ন সময়টা বের করতে হবে। তাহলে আমরা লিখি, আমরা প্রথমে লিখব, আমরা জানি টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সময় সর্বনিম্ন হলে এভাবে লিখব, সময় সর্বনিম্ন হলে সাইন আলফা ইকুয়ালস টু 1 হয়। আলফা যেহেতু 90, সাইন আলফার মান 1, তাহলে এবার লিখব টি মিন, ওই সর্বনিম্ন সময় হচ্ছে ডি ডিভাইড বাই বি ইন্টু 1। তাহলে আমরা বলতে পারবো টি মিন অর্থাৎ মিনিমাম মান ডি বাই বি, ডি এর মান মানে নদীর প্রস্থ, নদীর প্রস্থ আমরা এখানে ক্যালকুলেশন করে কত বের করছিলাম? 7.07 এত কিলোমিটার। আর আমাদের এখানে যে ব্যাগের মানটা, সেই ব্যাগের মানটা কত? সেই ব্যাগের মানটা হচ্ছে 3.74 কিলোমিটার পার আওয়ার। সো তুমি যদি এখানে ভাগ করো, কিলোমিটার চলে যাবে, পার আওয়ারটা উপরে উঠলে আওয়ার হয়ে যাবে। সো আমার আনসারটা হবে এত আওয়ার, তোমার আসবে হচ্ছে 1.89, হোপফুলি 1.89 কিলোমিটার, এত আওয়ার। সো এত আওয়ারটা হচ্ছে আমাদের আনসার। তোমরা আলাদা করে আনসার লিখবে যে সর্বনিম্ন সময়টা হচ্ছে 1.89 আওয়ার। তাহলে আমাদের এত আওয়ার হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়। এবার তোমাকে, এটা তো গেল, আমি আর প্রশ্ন লিখতেছি না, এটা তো গেল নাম্বার। এবার লাস্ট কোয়েশ্চেনে বলা হলো, এখন এই নদী সবচেয়ে কম দূরত্ব পার হতে নৌকাটির ব্যাগের ও সময়ের কোনো পরিবর্তন হবে কি না। প্রশ্ন করছে হচ্ছে যদি সর্বনিম্ন দূরত্ব যদি আমি সর্বনিম্ন করতে যাই, তাহলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কোনো পরিবর্তন করতে হবে কিনা। তাহলে দূরত্ব সর্বনিম্ন, তাহলে আমাদের এখন কাজ কি? সর্বনিম্ন দূরত্ব। তাহলে আমরা 6 নম্বরে যদি যাই, সর্বনিম্ন দূরত্বের সূত্র, সর্বনিম্ন দূরত্ব। তো আমরা জানি কোন একটা নৌকার ক্ষেত্রে আমরা যদি এভাবে লিখি, তার স্রোতের বেগ হচ্ছে এইদিকে ইউ। এখন তাকে সর্বনিম্ন দূরত্ব, এখান থেকে রওনা দিলে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। এখন তাকে যদি এইদিকে যাইতে হয়, এদিকে নিশ্চয় রওনা দেওয়া যাবে না, তাকে রওনা দিতে হবে এইদিকে যদি রওনা দেয় তাহলে এই দিকে সে পৌঁছাইতে পারবে, অর্থাৎ এই দিকে যাওয়ারটাই আমার টার্গেট, রওনা দেওয়াটা না। তাহলে আমি রওনা দিব আলফা কোণে, আর এখান থেকে থিটার মানটা পাবো হচ্ছে 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার তোমরা ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী খুব সুন্দর করে জানো, আমরা এখান থেকে লিখতে পারবো। আমাদের যেহেতু বলছে সর্বনিম্ন দূরত্ব, তো আমরা জানি সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে নৌকার লব্ধি বেগ, এভাবে লিখবো, আমরা জানি সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে নৌকার লব্ধি বেগ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে হতে হয়।
লব্ধি বেগটা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ হতে হয়, সুতরাং আমরা লিখবো লব্ধি বেগ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো tan 90 ডিগ্রি, আমরা জানি tan 90 ডিগ্রি ইকুয়ালস টু ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস বি কজ আলফা। তাহলে আমরা এখান থেকে tan 90 মান আমরা কত জানি 1/0, অসংজ্ঞায়িত লিখবো না, অসংজ্ঞায়িত লিখলে তো আমার আনসারই বের করা যাবে না, ইউ প্লাস বি কজ আলফা। এখান থেকে আমরা বজ্রগুণন করে লিখতে পারবো ইউ প্লাস বি কজ আলফা ইকুয়ালস টু 0। আমার টার্গেট কার মান বের করা? আমার টার্গেট আলফার মান বের করা, কারণ তোমাকে বলা হয়েছে যদি তুমি সর্বনিম্ন দূরত্বে যাইতে চাও তাহলে কি পরিবর্তন হবে, নিশ্চয়ই আমার আলফার মান আগের মতো আছে কিনা দেখতে হবে। সিম্পল, আগে আলফা 90 ছিল, এখন সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আলফার মানের পরিবর্তন করা লাগবে কিনা জিজ্ঞেস করছে। তাহলে আমি আলফার মানটা বের করে দেখি, 90 আসলে পরিবর্তন করা লাগবে না, 90 না আসলে পরিবর্তন করা লাগবে। তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস, তাহলে বি কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইউ, তাহলে কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইউ বাই ভি, আলফা ইকুয়ালস টু হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই ভি ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ। ইউ এর মানটা কত? ইউ এর মানটা আছে 2.45 আর এটার মানটা হচ্ছে ভি এর মানটা হচ্ছে 3.74। হ্যাঁ, 3.74। তাহলে আমি ক্যালকুলেশন করার পর আমার আনসার যেটা আসবে সেটা হচ্ছে, ক্যালকুলেটার মারবা 130.93 ডিগ্রি এটা। তাহলে আমরা লিখবো হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম করতে হলে স্রোতের সাথে রওনা দেওয়ার যে কোণটা, স্রোতের সাথে রওনা দেওয়ার সময় আমাদের যাত্রাবিন্দুতে স্রোতের সাথে উৎপন্ন কোণটা পরিবর্তন করতে হবে। এখন হচ্ছে কতটুকু পরিবর্তন করতে হবে, তাহলে কতটুকু পরিবর্তন করব? 130.93 মাইনাস 90 ডিগ্রি, কারণ ওইখানে 90 ডিগ্রি ছিল। তাহলে আমরা এখান থেকে যদি 90 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 40.93 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে সর্বনিম্ন সময় কিন্তু আগে বলছে, তাহলে আমরা লিখব সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম করতে হলে সর্বনিম্ন সময়ের তুলনায় 40.93 ডিগ্রি বেশি কোণে রওনা দিতে হবে। অনেকেই যে কাজটা করবে এটা আনসার লিখে দিবে, কিন্তু তোমাকে এখানে বলছে ব্যাপারটা, আমি যদি প্রশ্নটা পড়ি সেই প্রশ্নের দিকে তুমি তাকায় লিখবে। তোমাকে বলছে নৌকাটির ব্যাগের সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা। পরিবর্তন বলছে নদী পার হওয়ার, এখন নদী সবচেয়ে, এখন একটু আগে আমরা সময় বের করছি, এখন নদী পার হতে হলে সবচেয়ে কম দূরত্বে পার হইতে হলে নৌকার ব্যাগেরও সময়ের কোনো পরিবর্তন করতে হবে কি না। ব্যাগ তো আমার আগের মতোই থাকবে স্বাভাবিক, কারণ ব্যাগ কমাই দিলে তো আমার দেরি হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে আলফার মানটা এই পরিবর্তন হবে। এবার আসো সময়ের কথাটাও বলছে, তাহলে আমি আলফার মান বের করছি, এবার তাহলে আমরা বলবো আলফার মান এত পরিবর্তন করতে হবে। এবার আসো সময়, তাহলে আমরা যদি সময়ের কথা চিন্তা করি, দেখো আমি কিন্তু এখানে ডাইরেক্ট মান বসে দিছি, কেউ যদি রুটওয়ালা মানটা বসাও তাহলে এক্সাক্ট ভ্যালু আসবে, তখন হয়তো এটা একটু হালকা চেঞ্জ হতে পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে আলফার মান বের করলাম। এবার হচ্ছে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে সময়, হ্যাঁ সময়। তাহলে আমরা সময়ের ক্ষেত্রে যে জিনিসটা বলতে পারি, তাহলে আমরা লিখবো, আমরা জানি টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এবার দেখো ডি এর মান আগের মতো, ডি এর মান আগে কত ছিল? ডি এর মান আগে ছিল 7.07। সো এখনও সেম। বি এর মান কত? বি এর মান আগে যা ছিল সেটা ছিল 3.74 সাইন অফ। এবার কিন্তু কোণের মানটা চেঞ্জ হয়ে 130.93 ডিগ্রি হলো। যখন এত ওই মুহূর্তে বের করলে 2.5 আওয়ার। তাহলে আমাদের এটা কি আনসার? না, এটা হচ্ছে তোমার যদি আমি সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম করতে যাই, তাহলে আমরা লিখব সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম করতে গেলে সময়ের পরিবর্তন হচ্ছে 2.5 মাইনাস আগে কত ছিল 1.89, যা আসে এত আওয়ার। এই এত আওয়ার তোমার কিন্তু এত আওয়ার বেশি সময় লাগতেছে, তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম করতে হলে এতটুকু সময় বেশি লাগে, এটা তোমাকে বলে দিতে হবে। এতটুকু সময় বেশি লাগে এটা তোমাকে বলে দিতে হবে। 0.5 আর এখানে 0.61 আসবে মনে হয়। আর তোমরা তাও বের করি, আমি মুখোমুখি করছি, 0.61 আসবে মনে হয় না? হ্যাঁ, তাহলে আমাদের ক্যালকুলেশন করে তোমরা বের করবা যে আমাদের সর্বনিম্ন সময়ের তুলনায় এতটুকু বেশি লাগবে। এখানে বারবার কথা বলতেছি পরিবর্তনটা। হ্যাঁ, এবার তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখবা। আর তোমাদের সকল অ্যাসাইনমেন্ট ম্যাথেরটাও আমি দিব, ফিজিক্স আর ম্যাথের সকল অ্যাসাইনমেন্ট আমার চ্যানেলে তুমি সবসময় সবার আগে ইনশাল্লাহ পেয়ে যাবা। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, আমরা সমাধানটা পারফেক্ট সমাধানটা করব, ব্যাখ্যা ছাড়া আন্দাজে করবো না, আমরা পারফেক্ট সমাধানটা করব। তো সেই ক্ষেত্রে তোমরা যাচাই বাছাই করে তারপর করবা, তাড়াহুড়ো করে অ্যাসাইনমেন্ট করার দরকার না, আমরা প্রয়োজনে 2 দিন সময় নিব। আমার পুরো অ্যাসাইনমেন্ট সলভটা তুমি দেখো, তোমার যদি পছন্দ হয় এবার তুমি দেখো যে কোনো ভুল আছে কিনা। অনেক সময় আমরা দ্রুত করতে যাই, ক্যালকুলেশন একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, বাট
এরকম হওয়ার খুব একটা কথা না। যেমন আমি আজকের অ্যাসাইনমেন্টটা করার আগে আমি 2বার ক্যালকুলেশন চেক করছি, কারণ আমি একবার ভুল করলে মানে এখানে ক্যালকুলেশন ভুল করলে তোমাদের অনেকের ঝামেলা হয়ে যেতে পারে। আর আজকে প্রথম অ্যাসাইনমেন্ট হওয়ার কারণে আমরা একটু বেশি কথা বলছি, নেক্সটগুলোতে আমরা ইনশাল্লাহ একেবারে ছোটো ছোটো করে আমরা বানাবো। সো আজকে এতটুকু পর্যন্ত। আর তোমরা এই যে নেক্সট অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশান অন করে রাখলে তুমি পেয়ে যাবা। আর ফেসবুক যে গ্রুপটা, আমাদের গ্রুপের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ফেসবুক গ্রুপটা পেয়ে যাবো। ওই ফেসবুক গ্রুপে আমরা সকল সমাধান দিচ্ছি। সো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।